এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। উপনির্বাচনেও বাম কংগ্রেস জোট সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। 4 কেন্দ্রে জোট বেঁধে লড়াই হবে সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, লোকসভা নির্বাচনে জোটের ভরাডুবি দেখেছিলাম আমরা, আবারও উপনির্বাচনে জোট হতে চলেছে সূত্র মারফত জানা যাচ্ছে। তোমার কাছ থেকে বিস্তারিত। একেবারে দেখো ইতিমধ্যে যে উঠে আসছে, নির্বাচনে ভরাডুবির পর বাম কংগ্রেসের জোট কতটা থাকবে তাই নিয়েই প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে। এমনকি এই প্রশ্নটা ছিল সংশ্লিষ্ট দুই দলের অন্দরেও। তবে আসন্ন উপনির্বাচনেও জোট করেই ভোট ময়দানে নামছে বাম এবং কংগ্রেস, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আসন্ন 4 বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জোট করেই লড়তে চলেছে বাম কংগ্রেস। 4টার মধ্যে 2টো আসনে নিজেদের প্রার্থী চলেছে বাম এবং কংগ্রেস। এবং সূত্রের খবর, মানিকতলা এবং রানাঘাট কেন্দ্রে প্রার্থী দেবে বামেরা। বাকি 2 আসন অর্থাৎ রায়গঞ্জ এবং পাঁচদায় প্রার্থী দিতে পারে কংগ্রেস। আজই বামেদের প্রার্থী ঘোষণা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। তবে কোন কেন্দ্র কে প্রার্থী হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আবার অন্যদিকে কোনোভাবে সেই আসন বন্টন অন্য কিছু প্রক্রিয়া নেয় কিনা শেষ মুহূর্তে সেদিকেও নজর রাখতে হবে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে। অর্থাৎ 4 কেন্দ্রেই জোট বেঁধে লড়াই হতে চলেছে বাম কংগ্রেসের। মানিকতলা রানাঘাটে প্রার্থী দিতে পারে বামেরা সূত্র মারফত কিন্তু এমনটাই। আর অন্যদিকে রায়গঞ্জ বাগদায় প্রার্থী দেবে কংগ্রেস। উপনির্বাচনেও বাম কংগ্রেস জোট। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দেখাচ্ছে রিপাবলিক বাংলা, দেখুন একটা এক্সক্লুসিভ ছবি। রেশন না পেয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন আসানসোলবাসী। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সময় মতো রেশন না পেয়ে আসানসোলে বিক্ষোভ, রেশন দপ্তরের সামনে বিক্ষোভ, গ্রাহকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আর এই নিয়ে এলাকায় বলা যায় তুমুল উত্তেজনা। অভিযোগ যে বেশ কয়েক মাস ধরেই বাকি রয়েছে রেশন, মানে রেশন সামগ্রী তারা পাচ্ছেন না। সময় মতন ঠিকঠাক রেশন সামগ্রী না পেয়ে ক্ষুব্ধ এলাকার মানুষজন রেশন দপ্তর ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তারা। বচসা বেঁধে যায়, রাস্তা অবরোধ পর্যন্ত করে বিক্ষোভ চালিয়ে যান। উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা তারা গিয়ে পৌঁছন। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে দেখুন যে রেশন না পেয়ে কিভাবে দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আর তারপরে পাশের ছবিটাও দেখুন, সেখানে রাস্তা অবরোধ করেছেন তারা। কারণ একটাই, যে সময় মতো ঠিকঠাক তারা রেশন পাচ্ছেন না। রেশন পাচ্ছেন না কেন, এই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছেন সেই এলাকার মানুষজন। একবারে বিক্ষোভ বলা যায় গ্রাহকদের। অনেকেই রয়েছেন যারা এই রেশন সামগ্রী নেন এবং এর ওপরে নির্ভর করে থাকেন, এবং তারা যখন এই রেশন সামগ্রী পাচ্ছেন না, স্বভাবতই তাদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। সরকার যখন বারবার কি দরকার, কেন দিচ্ছে না আমাদেরকে? আমার ছেলেপেলেকে খিদেতে থাকবে, কেন দিচ্ছে না? ও কি মাইনে পাচ্ছে না? হ্যাঁ, আমরা যে সকাল 5 থেকে এখানে ভোরে এসে পরে আমরা ধর্ণা দিয়েছি, কেন দিয়েছি? রেশনের জন্য। তো আমরা এখন পর্যন্ত কেন রেশন পাইনি? আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি, আমরা খাদ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করছি, আমরা ডাইরেক্ট গভর্নমেন্টকে বলছি, এই দুর্নীতি 10 নম্বর ওয়ার্ডে যে রেশন ডিলাররা আছে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া দরকার, একটা বসে ইনকোয়ারি করা দরকার, আর ইনকোয়ারি করে এদেরকে সাসপেন্ড করা দরকার। বছর ধরে এটা প্রবলেম হচ্ছে আমাদের। সানি যে বান্টি যে এমআরএফটা, সেটা নিয়ে বহুত প্রবলেম হচ্ছে নিগারবাসী। আমরা আগেরবারও বলেছিলাম ফুড ইন্সপেক্টরকে আপনি একে ব্ল্যাক লিস্ট করুন, এইবারও আমরা বলবো একে ব্ল্যাক লিস্ট করুন। কেন কি মানে পাবলিক এখানে বহুত হয়ে গেছে, হ্যারাসমেন্ট হয়েছে এর থেকে। আমাদের এখানে 6টা এমআর ডিলার চলছে, 6টা এমআর ডিলারে কোনো প্রবলেম নেই, শুধু এই একটা সানিকে নিয়ে প্রবলেমটা হচ্ছে। ব্লক করেছে, ওদের তো ক্ষোভ আছে, বিক্ষোভ তো থাকবে লোকের। যারা সকাল থেকে লাইন লাগাচ্ছে তারা পাচ্ছে না এত গরমে, তাদের তো একটু ক্ষোভ থাকবে, রাগ থাকবে। ফুড কন্ট্রোলারকে ফোন করেছি, ফুড ইন্সপেক্টরকেও ফোন করেছি, ওদের দিকে ডেকেছি। আমরা এমআরএফকে নিয়ে ও সানির ব্যাপারটা কি করবে সেটা দেখুক। আর ওদের যে 3 মাস না কত মাস এরা বলছে, সব পাবলিকের কাছে ওদের কাছে লিস্ট আছে, মানে স্লিপ কেটেছে সে। বিধানসভায় কোচবিহার দখলে শাসকের দাওয়ায় যে কোনো মূল্যে জিততে হবে সব আসন। জেলার 9টি আসন পেতে ভরসা পেশি শক্তি। ক্ষমতা দখলে তৃণমূলের ভরসা পেশি শক্তি কি? সাংসদ হয়ে আস্ফালন জগদীশ বসুনিয়ার। কি বলেছেন জগদীশ বসুনিয়া, শোনাবো আপনাদেরকে। আমরা মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছে, আমরা কথা দিয়ে এসেছি আমরা 9 বিধানসভা জিতব। সেই জেতানোর জন্য যা কৌশল
এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙুলে ঘি উঠবে না সেখানে আঙুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনার করবে। আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চর মারে আমি এই পাশের গালটা বাড়িয়ে দিয়ে বলবো এখানে একটা চর মার। এইরকম রাজনীতি আমরা করি। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে আমাকে 10টা চর মারার মতো মানুষ প্রত্যেকে তৈরি থাকতে হবে, আমাদের মন থেকে তৈরি থাকতে হবে। আপনারা শুনলেন ঠিক কি বলছেন, সংসদ হওয়ার পর ঠিক কি বলছেন জগদীশ বসুনিয়া, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং বিধানসভায় কোচবিহার দখলে রীতিমতো শাসকেরা দেওয়ায় যে কোনো মূল্যে জিততে হবে সব আসন। জেলার 9টি আসন পেতে ভরসা কি পেশি শক্তি? ক্ষমতা দখলে তৃণমূলের ভরসা কি পেশি শক্তি? উঠছে প্রশ্ন। সংসদ হয়েই এমনটা হুঁশিয়ারি জগদীশ বসুনিয়ার। দলীয় কর্মীদের মধ্যে বিশ্বাসঘাতক খুঁজে পাচ্ছেন অরূপ। বাঁকুড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী, যদিও তালডাংরায় অনেক পঞ্চায়েতে পিছিয়ে তৃণমূল। এরপরেই হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর। অনেকে তৃণমূলের থেকে বিশ্বাসঘাতকতা করছে, বিশ্বাসঘাতকদের দল থেকে তাড়াবো, এমনটাই হুঁশিয়ারি অরূপ চক্রবর্তী। দলীয় কর্মীদের মধ্যেই বিশ্বাসঘাতক খুঁজে পাচ্ছেন অরূপ এবং তিনি বাঁকুড়ায় জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছেন, সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি জেলা সভাপতি, আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছেন, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করে দেবো। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর জানাবে রিপাবলিক বাংলা আপনাদেরকে, যে পিএসসিতে দুর্নীতি হয়েছে এবং সেই অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর একবার জানাবো আপনাকে, দেখুন যে পিএসসিতে রীতিমতো দুর্নীতির অভিযোগ এবং সেখানে কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেখাচ্ছে আপনাদেরকে, পিএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, পিএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং সেক্ষেত্রে কি হয়েছে না, নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো দুজনকে। রীতিমতো এই নিয়ে বলা যায় তোলপাড়। দেখুন যে ব্রেকিং নিউজ দেখাচ্ছে আপনাদেরকে, পিএসসি পরীক্ষার দুর্নীতির অভিযোগ আর নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে সিআইডির হাতে গ্রেফতার করা হয়েছে দুজনকে। কল্যাণী এবং নদিয়ার ধুবুলিয়া থেকে সিআইডির হাতে গ্রেফতার করা হলো দুজনকে। আমরা বিস্তারিত জানবো সৈকতের কাছ থেকে। সৈকত, আর কি আপডেট? দেখো, পিএসসির অন্তর্গত বা পিএসসির অধীনে রাজ্যের খাদ্য দপ্তরের এসআই পদে রিক্রুটমেন্টের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে এমন অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই অভিযোগের তদন্তে সিআইডি নদিয়ার দুটি জায়গা থেকে, কল্যাণী এবং ধুবুলিয়া, এই দুটি জায়গা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। শঙ্কর বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং এই যে দুর্নীতি চক্র, সেই দুর্নীতি চক্রে শঙ্কর বিশ্বাস অন্যতম একটা বড় গুরুত্বপূর্ণ মাথা বলে জানা যাচ্ছে সিআইডি সূত্রে। এর পাশাপাশি পাপাই নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের দুজনকে, এই শঙ্কর এবং পাপাইকে আজকের আলিপুর আদালতে তুলে এদের হেফাজতে নেবে সিআইডি। মূলত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বিভিন্ন ভাবে প্রশ্নপত্র বাইরে চলে এসে এবং সেই প্রশ্নপত্রের যে সলভ করা উত্তরপত্র SMS এর মাধ্যমে পাঠিয়ে দিত এই শঙ্কর বিশ্বাস। এবং সেক্ষেত্রে টাকা পয়সার কোনো রফা হয়েছে কিনা, কতজন
এই ধরনের সুবিধা পেয়েছেন বা কতদিন ধরে এই চক্র চলছে, গোটা বিষয়টা জানার চেষ্টা করবে সিআইডি। আজকের কিছুক্ষণের মধ্যে আলিপুর আদালতে একেবারে মারাত্মক অভিযোগ সৈকত। বলা যায় যে উত্তরপত্র তৈরি করে SMS এর মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিত এই শঙ্কর এবং একই সঙ্গে শঙ্কর বিশ্বাসের পাশাপাশি পাপাই দাস, এই দুজনকে গ্রেফতার করেছে সিআইডির আধিকারিকরা। এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। একবিংশ শতাব্দীতে যখন এগিয়ে চলেছে গোটা দেশ, সেই সময় যে ছবি মুর্শিদাবাদের সুতি থেকে উঠে এলো তা ভাবাচ্ছে। কারণ সাপের কামড়ে কিশোরীর মৃত্যু, আর সেখানে সৎকার না করেই দেহ ভাসিয়ে দেওয়া হলো ভাগীরথী নদীর জলে। সাপের কামড়ে মৃত্যুর পর ভেলায় ভাসিয়ে দেওয়া হলো শিশুর দেহ। দেখতে পাচ্ছেন সেই ছবি, মুর্শিদাবাদের সুতির ঘটনা। অভিযোগ, কিশোরীকে প্রথমে হাসপাতালে না গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় পরিবার। একবিংশ শতাব্দীতে যখন এগিয়ে চলেছে গোটা দেশ, তখন কুসংস্কারে আচ্ছন্ন গোটা গ্রাম। সাপের ছোবলে কিশোরীর মৃত্যু, সৎকার না করে দেহ ভাসিয়ে দেওয়া হলো ভাগীরথী নদীতে। আর শুধু তাই নয়, সাপের কামড়ের পর তাকে প্রথমে হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় পরিবার। হয়তো প্রথমেই যদি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো, প্রাণে বাঁচতে পারত কিশোরী। একবিংশ শতাব্দীতেও কুসংস্কারে আচ্ছন্ন মুর্শিদাবাদের সুতির এই গ্রাম। পুজো হয় আর আমাকে বলে কি বালক যদি বাড়িতে কেউ যদি কিছু বলে কি আমি ছোট বালককে, আর আমাকে দেখে বলতো কি আমি নিয়ে চলে যাবো। যদি ভর তো কার আপনার? আমার। আপনি কে হন বাচ্চা? মা। কি বলতো আপনাকে ভরে? আমাকে বলতো কি ছেলের বাবাকে যদি বলতো কিছু বলতো কি যদি আমার বালককে জ্বালাস তাহলে আমি নিয়ে চলে যাব তোকে আর আমার ছোট বালককে। কান্না মান্না সব করছে, সব মেয়ে ছেলে মেয়ে। না আমি বলছি তারপরে ওকে আপনারা কি ভাসিয়ে দিয়েছেন না খবর দিয়েছেন? ভাসালাম, তার পরের দিন ভাসালাম। ভাসালে কি ফিরে আসে? কি করে বলবো, এখন বলতে তো পারছি না। এখন মানে কাগজে লেখে চিঠি মিঠি লেখা পাঠা আছে, মানে দেওয়া আছে। পোস্টমর্টম করেননি? বডি পোস্টমর্টম হয়নি? ফাঁসি দেওয়া হলো কি আমাদের এই শাস্ত্রে চলে কি ওই মানে করে কি কলার মান্দাসে আমাদের সাপে যদি করে দংশন করে, তো আমাদের কলার মান্দাস করে ওই করে বিসর্জন করে। এলাকায় এরকম আগে কখনো কাউকে ভাসানো হয়েছে? হয়েছে। তাদের মধ্যে কেউ ফিরে এসছে? ফিরে আসে।